আসসালামু আলাইকুম। আমি আবু হাসনাত রাকিব। আমাদের ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার হিসাব বিজ্ঞান প্রভাষকের ধারাবাহিক ক্লাস চলতেছে। আজকে আমরা আর্থিক হিসাব বিজ্ঞানের অনুপাত বিশ্লেষণ টপিকটা নিয়ে আলোচনা করব। অনুপাত বিশ্লেষণের উপর আমাদের টোটালি টপিক ক্লাস থাকবে ৪টা ক্লাসের ভিতরে আমরা প্রথম ২টা ক্লাস ব্যতিক্রম থেকে সলিউশন করার চেষ্টা করব এবং পরবর্তী যে ২টা ক্লাস আছে ওই ২টা ক্লাস আমরা চেষ্টা করব ইন্টারের মেইন বই থেকে সমাধান করার জন্য। তো অনুপাত বিশ্লেষণের ক্ষেত্রে আমরা মোটামুটি ১৪ থেকে ১৫টা সূত্র আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এগুলোর যে লিস্টটা আছে সেই লিস্টটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দেওয়া থাকবে, অথবা হচ্ছে যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা অবশ্যই আমাদের পেইড ব্যাচের গ্রুপটাতে মোটামুটি কি এই সূত্রগুলোকে আপনি পেয়ে যাবেন। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে প্রথম কথাটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা নিবন্ধন পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। আমাকে যদি পার্সোনালি যদি মার্ক করতে বলেন যে কত পার্সেন্ট সম্ভাবনা আছে আসার, সেক্ষেত্রে আমি বলবো 10% সম্ভাবনা আছে আসার। তো এটা আপনারা জাস্ট করে যাবেন, যদি চলে আসে তাহলে তো আসছে, আর যদি না আসে সেক্ষেত্রে তো ভাগ্য ভালো যে এই আর্থিক হিসাব বিজ্ঞান থেকে কোন কোন চ্যাপ্টার আসবে সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে অনেকবার আলোচনা করছি। আচ্ছা, প্রথমে আজকে আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে প্রবলেম 19, 214 পৃষ্ঠা আছে। 19তম অথবা 18তম নিবন্ধন আপনার কাছে যেটাই থাকুক না কেন, আপনি মোটামুটি 214 পৃষ্ঠায় এই প্রশ্নটাকে পেয়ে যাবেন। তারপর আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন। দেখেন আমি প্রশ্নটাকে পড়ে দিচ্ছি কি আছে। আহ একটি কোম্পানির নিম্নলিখিত চলতি সম্পদ ও দায় রয়েছে। মজুদ পণ্য ১,৫০,০০০ টাকা, নগদ আছে ২০,০০০, প্রাপ্য হিসাব। তো মজুদ পণ্য এটা একটা চলতি সম্পদ, নগদ তহবিল এটা একটা চলতি সম্পদ, প্রাপ্য হিসাবে এটা একটা চলতি সম্পদ। মনে রাখবেন প্রাপ্য হিসাবের অনেকগুলো নাম থাকতে পারে, যেমন প্রাপ্য হিসাবের সময় অনেক সময় দেনাদার থাকে, পুস্তক ঋণ থাকে, বিক্রয় খতিয়ানের জের থাকে। তারপরে প্রাপ্য হিসাবের নাম অনেক সময় পাওনা নামেও থাকে, আমরা পাওনা দেখলে অনেক সময় পাওনাদার মনে করি, এই নামগুলো মুখস্থ রাখবেন। তারপর হচ্ছে অনেক সময় আবার অদমর্ণ নামে থাকে প্রাপ্য হিসাবের নাম। ব্যাংক জমত্রিক্ত আছে, এটা অনেক সময় ব্যাংক ওডি নামে থাকে, এটা হচ্ছে চলতি দায়। প্রদেয় হিসাব এটা একটা চলতি দায়, প্রদেয় হিসাব অনেক সময় পাওনাদার নামে থাকে, অনেক সময় হচ্ছে ক্রয় খতিয়ানের যে নামে থাকে, অনেক সময় দেনা নামে থাকে। অগ্রিম খরচ, যে কোনো খরচের অগ্রিম সম্পদ এটা একটা চলতি সম্পদ। বকেয়া বেতন এটাও একটা চলতি দায়, যে কোনো খরচের বকেয়াটাই দায়, চলতি দায় এটা। আচ্ছা, প্রথমে হচ্ছে আপনাকে এন্ট্রিগুলো দেখে চিনতে হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখে নিয়েছি কিছু তথ্য দিছে। চলতি বছরে বিক্রয়ের পরিমাণ হচ্ছে ৮ লক্ষ টাকা এবং ক্রয় করেছেন ৪,৫০,০০০ টাকা। নিম্নলিখিত অনুপাতগুলো আমাদেরকে বের করতে বলছে। ক নাম্বারে আমাদের চলতি অনুপাত, খ নাম্বারে কার্যকরী মূলধন অনুপাত, গরুর গতে আমাদের বলছে মোট লাভ অনুপাত, ঘোড়ার গতে আমাদেরকে বলছে প্রাপ্য হিসাবে আবর্তন, মতে আমাদেরকে বলছে প্রদেয় হিসাবে আবর্তন। তো এখানে বলা বাহুল্য যে আমাদের টোটালি এখানে সূত্র মোটামুটি 15 থেকে 16টা সূত্র পড়লে হয়ে যায়। আহ, মোটামুটি যেগুলো পরীক্ষাতে আসার মতো আছে বা আসে আমি সেগুলোই করে দিব। বাকিগুলোর ক্ষেত্রে একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দিব, ওটা আপনারা নিজেদের দায়িত্বে প্র্যাকটিস করে নিলে হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আসলে আমরা চলতি অনুপাতের সূত্র করি। তো আমি বোর্ডে লিখলাম যে চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ বাই চলতি দেয়। এখন এজ এ অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হিসেবে কোনটা চলতি সম্পদ কোনটা চলতি দেয় এটা কিন্তু আমরা জানি। কোন স্টুডেন্টকে এখন আমি যদি পড়াইতে হয় যে এগুলা চলতি সম্পদ এগুলা চলতি দেয়, তাহলে আসলে প্রভাষক পর্যায়ে সে চান্স পাওয়াটা তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমি কোনগুলো চলতি সম্পদ কোনগুলো চলতি দেয় এগুলো আমরা জানি। যদি একান্তই ভাবে না জানি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে যে পিডিএফটা দিবে চ্যাপ্টারে ওইটাতে লেখা আছে যে চলতি সম্পদ এবং চলতি দেয় কোনগুলো। আসেন, আপনার সূত্র লেখার পরে আপনি কি করবেন, এখানে জায়গা খালি রাখে দিবেন। অনেকে কি করে চলতি সম্পদগুলো এখানে লেখে, চলতি দেয়গুলো এভাবে লেখেন। মনে রাখবেন এইভাবে কাজ করা যাবে না। আপনি যদি এভাবে কাজ করতে যান তাহলে এটা অসৌন্দর্য আকার ধারণ করবে। আর প্রভাষকের চান্স পেতে হলে আপনাকে অবশ্যই উপস্থাপনটা সুন্দর হইতে হবে। আচ্ছা আসেন, আমরা জায়গা খেলে রেখে আমরা প্রথমে নিচে লিখবো চলতি সম্পদ। ওকে, তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে আমি চলতি সম্পদগুলোকে বের করব। তো আমাদের এই অঙ্কে চলতি সম্পদ আছে কি কি দেখেন, মজুদ পণ্য আছে, প্রথমে আছে মজুদ, তারপর হচ্ছে আমাদের আছে হাতে নগদ আছে বা নগদ তহবিল যেটা এটাই আছে। এরপর আমাদের আছে প্রাপ্য হিসাব, আমরা জানি এই তিনটা আমাদের এই অঙ্কে চলতি সম্পদ হিসাবে আছে। আচ্ছা, আরেকটা আছে সেটা হচ্ছে অগ্রিম খরচ, যে কোনো খরচের অগ্রিমটাই চলতি সম্পদ। ওকে, এখন এগুলোর বাহিরে কিন্তু আরো কয়েকটা চলতি সম্পদ আছে, যেমন পুস্তক ঋণ থাকতে পারে, তারপর হচ্ছে খরচের অগ্রিম তো আছেই, ব্যাংক জমা থাকতে পারে যেটা ভাইটাল, যেটা প্রায় সব অঙ্কেই থাকে। মোটামুটি এই হাতে নগদ, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, যে কোনো প্রকার অগ্রিম খরচ, তারপর হচ্ছে ব্যাংক জমা, প্রাপ্য বিল, এই কয়েকটা মাথায় রাখতে পারলে কিন্তু কি হয়ে যায়। এগুলো থেকে আসে আরো কয়েকটা আছে, যেমন আপনার অব্যবহৃত মনিহারিটা থাকতে পারে, অব্যবহৃত সাপ্লাইসটা থাকতে পারে। ঠিক আছে, এই কয়েকটা থাকলে হয়, তারপর আপনার লিস্ট পেয়ে যাবেন। আর চলতি সম্পদগুলো আমরা দেখলেই কিন্তু চিনি, আমরা এগুলো দেখলেই চিনবো যে কোনগুলো চলতি সম্পদ। আচ্ছা আসেন আমরা মান বসাই দিব এবার। আপনি কিন্তু চলতি সম্পদ লিখে এগুলো আগে লিখবেন, লিখার পরে আপনি মান বসাবেন। অনেকেই কি করে চলতি সম্পদ লিখে সরাসরি টাকার ফিগার বসাই দিবে, ওইটা অনার্সে কাজ করা যাবে, তবে এটা আপনার যখন মানে চাকরির পরীক্ষাগুলোতে আসবেন তখন আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনি
উপস্থাপনটা খুব ভাইটাল ভাবে উপস্থাপন করতে হবে। আচ্ছা আসলে আমাদের প্রশ্নের ভিতরে প্রথম মজুদ পণ্য আছে 1,50,000 টাকা, তাদের প্রথম মজুদ পণ্য আছে 1,50,000, পরবর্তীতে আমাদের হাতে নগদ আছে 20,000, এরপরে হচ্ছে আমাদের এখানে অগ্রিম খরচ আছে আপনার 50,000 টাকা, তারপরে হচ্ছে আচ্ছা সরি অগ্রিম প্রাপ্য হিসাব সরি প্রাপ্য হিসাবটা আছে 50,000 টাকা আর অগ্রিম খরচটা আছে 10,000 টাকা। ওকে, তাহলে আমাদের এখানে মোট চলতি সম্পদ দাঁড়াবে 2,30,000 টাকা। আর এই যে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে অনেক সময় গন্ডগোল হয়ে যেতে পারে, এই বিষয়গুলো আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যদি ক্যালকুলেটর দিয়ে যদি যোগফল মিলাতে যে অনেক সময় লাগবে। আপনারা হিসাব বিজ্ঞান প্রভাষকে পরীক্ষা দিবেন, আপনারা এই ছোট বাচ্চাদের মতো অবস্থায় কখনোই মানে কি বলে এটাকে, মানে ছোট বাচ্চাদের মতো জ্ঞান নিয়ে কখনোই থাকবেন না। আপনারা একটু বি স্মার্ট হইতে হবে এখন থেকে, ঠিক আছে? আপনাকে বুঝতে হবে যে একটা মানুষ যখন বোর্ডে ম্যাথ করায় তখন হচ্ছে ওনার এই যোগ বিয়োগে ভুল হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। ওকে, আচ্ছা আমরা এবার চলতি দায়গুলো বের করব। তাহলে আমি এবার লিখি যে চলতি দায়। চলতি কি দায়, দেখেন আমার এই অঙ্কে চলতি দায় কি কি আছে। আচ্ছা নরমালি চলতি দায় কি কি থাকে এটা আমি একটু মুখে বলে দিই। সেটা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত থাকে, প্রদেয় হিসাব থাকে, প্রদেয় বিল থাকে, প্রস্তাবিত লভ্যাংশ থাকে, অনুপার্জিত আয় থাকে। ঠিক আছে, এই সাধারণত এই কয়েকটা দেখি। আর হচ্ছে যে কোনো খরচের বকেয়া থাকে, ঠিক আছে, যে কোনো খরচের বকেয়া থাকে, আর যে কোনো আয়ের অগ্রিম থাকে। ওকে, যে কোনো খরচের বকেয়া, যে কোনো আয়ের অগ্রিম, যেমন অগ্রিম উপবানা, অগ্রিম সেবায়, এগুলো আর কি, এগুলোকে আমরা এক কথা আবার অনুপার্জিত সেবায় কি বলে থাকি। আপনি যদি আচ্ছা ব্যাংক জমা অতিরিক্ত, এই 7-8টা আপনি যদি মনে রাখতে পারেন ইনশাআল্লাহ এগুলোর বাহিরে আসার সম্ভাবনা ক্ষীণ, নাই বললেই চলে, যেহেতু না এগুলো আসার সম্ভাবনা খুবই কম। তারপর আপনি একটা লিস্ট পেয়ে যাবেন। আচ্ছা দেখেন আমি এবার টাকার ফিগারটা লিখতেছি যেহেতু আমার এখানে জায়গা কম। আমাদের এখানে দেখেন প্রথম আছে ব্যাংক জমা অতিরিক্ত, এটা আছে 15,000 টাকা। আপনারা অবশ্যই পরীক্ষা আগে এরকম লিখবেন যে ব্যাংক জমা অতিরিক্ত প্লাস হচ্ছে কি প্রদেয় হিসাব, আমার জায়গা কম সেজন্য আমি লিখতেছি না। আচ্ছা প্রদেয় হিসাব আছে 40,000 টাকা, প্রদেয় হিসাবের কয়েকটা নামের কথা বলছে এগুলো মনে রাখবেন। আর আপনার বকেয়া বেতন আছে 20,000 টাকা, সবগুলোকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমাদের আসবে 75,000 টাকা। ওকে, তাহলে আমাদের চলতি দায়ের ক্ষেত্রে, আচ্ছা চলতি দায় এখানে 15,000, তাহলে হচ্ছে 40, 20, 75,000 টাকা। এবার আমরা এখানে এসে মান বসাবো। চলতি সম্পদ হচ্ছে আমাদের 2,30,000 আর চলতি দায় হচ্ছে আমাদের 75,000। তা আমি 2,30,000-কে যদি 75,000 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমাদের আসবে 3.07, অনুপাত আসবে 1। আমরা জানি এই চলতি সম্পদের আদর্শ অনুপাত হচ্ছে 2:1। আপনাকে অনেক সময় এই তথ্যগুলোর উপরে মন্তব্য দিতে বলবে যে এটার উপরে মন্তব্য করো, তখন আপনি এটার আদর্শ অনুপাত 2:1। এটার অর্থ হচ্ছে আপনার যদি 2 টাকা সম্পদ থাকে তাহলে হচ্ছে আপনার 1 টাকা দায় থাকতে হবে। তাহলে এই প্রতিষ্ঠানটার অবস্থা ভালো কিনা দেখেন, তার 3 টাকা সম্পদের বিপরীতে 1 টাকা দায়, আর আপনার আদর্শ মান হচ্ছে 2 টাকা সম্পদের বিপরীতে 1 টাকা দায় থাকতে হবে। তাহলে তার এই অবস্থাটা, সার্বিক অবস্থাটা কি ভালো। আচ্ছা ওকে, আমাদের 1 নাম্বারটা গেলে এবার আমরা 2 নাম্বার খ নাম্বারে আসি। এবার আমরা খ নাম্বারটা সমাধান করব। আসলে এবার আমরা খতে আসি। আমাদের খ নাম্বারে প্রশ্ন বলছে যে কার্যকরী মূলধন অনুপাত, খুবই ভাইটাল একটা সূত্র, অনেকবার পরীক্ষা আসছে। আচ্ছা আমরা দেখি কার্যকরী মূলধন অনুপাত, আমি একটু লিখে লিখে করি। কার্যকরী মূলধন কি অনুপাত, তো কার্যকরী মূলধন অনুপাত এটা আমরা যখন ইংলিশে করছি তখন আমরা জানি এটাকে মূলত ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও নামে বলা হতো আর কি, কার্যকরী মূলধন অনুপাত। আচ্ছা তো কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে উপরে হচ্ছে কার্যকরী মূলধন, উপরে হচ্ছে কার্যকরী মূলধন, মনে রাখবেন এই কার্যকরী মূলধন, এই অনুপাতটার আরেকটা নাম হচ্ছে চলতি মূলধন অনুপাত। ঠিক আছে, চলতি মূলধন অনুপাত, এই জিনিসটার আরেকটা নাম হচ্ছে চলতি মূলধন। মানে আপনার প্রশ্নে কার্যকরী মূলধন অনুপাতও থাকতে পারে, আবার চলতি মূলধন অনুপাতও থাকতে পারে, যেটাই থাকুক আপনি উপরে ওইটা লিখবেন। ঠিক আছে, উপরে কার্যকরী মূলধন আর নিচে হচ্ছে চলতি দায়, নিচে হবে চলতি দায়। এখন আসলে আমরা মান বসাবো, কাজ করব। প্রথমে আমাদের কাজ হচ্ছে কার্যকরী মূলধন বের করা। প্রথম আমরা নিচে কার্যকরী মূলধনটা বের করি। তাহলে আমি নিচে লিখি যে কার্যকরী মূলধন সমান, কার্যকরী মূলধনের একটা সূত্র আছে। কার্যকরী মূলধনের সূত্রটা হচ্ছে চলতি সম্পদ বিয়োগ চলতি, এগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, কার্যকরী মূলধনের সূত্র কি বলছি, চলতি সম্পদ বিয়োগ কি চলতি দেয়। কার্যকরী মূলধনের আরেকটা নাম হচ্ছে চলতি মূলধন। অনেক সময় আমাদেরকে বলবে চলতি মূলধন বের করো, তখন আমরা চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করে দিলে হয়ে যাবে। তা আমরা ক নাম্বারে বের করছিলাম যে আমাদের চলতি সম্পদ ছিল 2,30,000 টাকা আর আমাদের চলতি দায় ছিল মেবি 75,000 টাকা। ওকে, তাহলে আপনি 2,30,000 টাকা থেকে আপনি যদি 75,000 টাকা বিয়োগ করে দেন আপনার 1,55,000 টাকা হবে। এটা হচ্ছে আপনার কার্যকরী মূলধন, এটা আপনার উপরে লিখবেন 1,55,000 টাকা আর নিচে হচ্ছে কি 75,000 টাকা চলতি দেয়। মনে রাখবেন অনেকে এই কার্যকরী মূলধন লিখে এই সূত্রটাকে এখানে লেখে, এই কাজগুলো করবে না, কারণ আপনার মানে
সবার থেকে আগাইতে হইলে আপনাকে অবশ্যই কি বলে এটাকে মানে গদ বাঁধা নিয়মের বাইরে যেতে হবে, আপনাকে সিস্টেমের বাইরে গিয়ে চিন্তা করতে হবে। আপনি যদি সিস্টেমের মধ্য থেকে যদি চিন্তা করতে যান তাহলে হচ্ছে আপনি সবাই থেকে পিছিয়ে পড়বেন। যেহেতু প্রবাসকে চান্স পাওয়াটা তুলনামূলক একটু টাফ, সেক্ষেত্রে আপনি এই পদ্ধতিগুলোকে অবলম্বন করতে হবে। আচ্ছা, এখন আসেন 1,50,000-কে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 2.07 অনুপাত কত 1। এই কার্যকরী মূলধনের আদর্শ অনুপাত হচ্ছে 1:1। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যেহেতু এটার আদর্শ অনুপাত 1:1, কিন্তু আমাদের প্রচলিত অনুপাতটা একটু বেশি বের হয়েছে, তার প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা ভালো। ওকে, তো যদি আমাকে মন্তব্য দিতে বলে তাহলে আমি কিভাবে দিব, যে আমি লিখবো মন্তব্য এই কার্যকরী মূলধনের আদর্শ অনুপাত 1:1, কিন্তু নির্ণীত অনুপাত এই নির্ণীত অনুপাত এটা লিখবেন যে 2.07:1। সুতরাং প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা সন্তোষজনক। শেষ, আপনি শুধু এতটুকু লিখে দিবেন। আচ্ছা, এবার আসলে আমরা পরেরটা সমাধানে আসি। আমাদের গরুগতা বলছে মোট লাভ অনুপাত, আরেকটা ভাইটাল একটা টপিক, মোট লাভ অনুপাত। আচ্ছা ফাইন, আমরা কাজ করি যে মোট লাভ অনুপাত, মোট লাভ অনুপাত। আচ্ছা মনে রাখবেন যে কোনো লাভের ক্ষেত্রে যদি বলে এই যে যার লাভ বের করতে বলবো তাকে উপরে দিবেন, তাহলে আমরা উপরে দিব মোট লাভ অথবা কি মোট মুনাফা, আর নিচে হবে নিট বিক্রয়। ঠিক আছে, নিচে হবে কি নিট বিক্রয় গুণ 100। তো সাধারণত এই চারটা সূত্রের সাথে এরকম 100 গুণ থাকে। আমাদের এই সূত্রগুলো তিনটা অংশে বিভক্ত, সেটা হচ্ছে কিছু সূত্রের সাথে 100 থাকে, ওগুলার উত্তরটা পার্সেন্টে বের হবে। কিছু সূত্রের সাথে আবর্তন লেখা থাকে, যেমন দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত, ঠিক আছে এরকম। তারপর হচ্ছে বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, এরকম কয়েকটা সূত্রে আবর্তন লেখা থাকে। ওগুলাতে আমরা উত্তরে বার লিখি, যেমন 5 বার, 10 বার, বার বার এরকম লিখি। কিছু সূত্রের সাথে 100 গুণ থাকে। এখন কোন সূত্রতে আবর্তন থাকে, কোন সূত্রতে বার থাকে সেটা মুখস্থ রাখবেন। মূলত 100 গুণ থাকে এরকম সূত্র আছে, মূলত হাতে গোনা হচ্ছে তিনটা: মোট লাভ অনুপাত, নেট লাভ অনুপাত, আরেকটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। এই তিনটা সূত্রের সাথে বেসিক্যালি 100 গুণ থাকে। বাকি সূত্রগুলো কিছু কিছু সূত্রের সাথে 100 গুণ আছে, ওগুলো 100 গুণ না দিলেও হয়ে যাবে, ওইটা আপনি অনুপাতে নিতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এখন আসলে আমরা এখানে একটু মান বসানোর চেষ্টা করি যে আমাদের মোট লাভ আর নিট বিক্রয়ের মধ্যে কি কি তথ্য আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা দেখতে পারতেছি আমাদের প্রশ্নে বিক্রয়ের পরিমাণ দিয়ে দিছে 8 লক্ষ টাকা, ভালো কথা। ক্রয়ের পরিমাণ দিছে 4,50,000 টাকা, কিন্তু আমাদের এখানে দেখেন এটা চিন্তা করেন নিট বিক্রয় 8 লাখ টাকা আছে, ভালো, কিন্তু ঝামেলাটা হচ্ছে আমাদের এখানে মোট লাভ বা মোট মুনাফাটা দেওয়া নাই। তাহলে আমরা এখন মোট মুনাফাটা কি বের করব, আমরা এখন কি বের করব, মোট মুনাফা বের করব। তাহলে আমাদের মোট লাভের সূত্র কি বলেন তো, আমি যদি এখানে যদি লিখি যে মোট লাভ বা মোট মুনাফা সমান, আমরা জানি মুনাফা বের করার সিস্টেম হচ্ছে আমরা বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ করি। ঠিক আছে, আমরা যখন বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যখন বিয়োগ করি তখন আমাদের মুনাফা আসে। আচ্ছা ভালো কথা, দেখেন আমাদের এই অঙ্কে বিক্রয় কত আছে, 8 লাখ টাকা, 8 লাখ টাকা, কিন্তু আমাদের এই অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয়টা প্রশ্নে দেওয়া নাই। তাহলে বোঝা গেছে আপনাকে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে হবে। আচ্ছা আমি জায়গাকে খালি রাখলাম এখানে। আসেন এবার আমি বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে আমি পাশে দিয়ে লিখতেছি, আপনারা অবশ্যই নিচে লিখবেন, আমার জায়গা কম নিচে, এই জন্য আমি পাশে দিয়ে লিখতেছি। দেখেন আমি এখানে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করি, যে বিক্রিত পণ্যের ব্যয় সমান, দেখেন বিক্রিত পণ্যের ব্যয় করার একটা মানে ভাইটাল সূত্র আছে, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে প্রারম্ভিক মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ হচ্ছে ক্রয়, এটা থেকে আপনি সমাপনী মজুদটা বাদ দিয়ে দিবেন, সমাপনী কি মজুদ। ঠিক আছে, এই সূত্রটা আমরা সবাই জানি যে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সিস্টেমটা হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ করা বিয়োগ সমাপনী মজুদ। ওকে, আর যদি কোনো প্রশ্নে যদি বিক্রয় আর যদি মোট লাভ দেওয়া থাকে তাহলে আমরা জানি বিক্রয় থেকে মোট লাভের টাকাটা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়। কিন্তু কোনো প্রশ্নে যদি বিক্রয় অথবা মোট লাভ যদি দেওয়া না থাকে তখন আপনাকে এই সিস্টেমে বের করতে হবে যে প্রারম্ভিক মজুদ যোগ করা বিয়োগ সমাপনী মজুদ। এখন আসেন মান বসে, এই অঙ্কটাতে প্রারম্ভিক মজুদ কোনো দেওয়া নাই। ওই যে আপনি অঙ্কটা যদি দেখেন একদম উপরে লেখা আছে মজুদ ফোন 1,50,000 টাকা, এই যে মজুদ ফোন 1,50,000 টাকা দেওয়া আছে এটা সমাপনী, কারণ বক্সের ভিতরে যে মজুদ পণ্যটা দিবে এটা সমাপনী, আর বক্সের বাহিরে যেটা দিবে নিচে দিয়ে ওটা হচ্ছে প্রারম্ভিক। আজকের অঙ্কে নিচে দিয়ে কোনো মজুদ পণ্য নাই। প্লাস হচ্ছে ক্রয়, দেখেন এই অঙ্কে ক্রয় লেখা আছে 4,50,000 টাকা, আর সমাপনী মজুদ পণ্য হচ্ছে ওই যে বক্সের ভিতরে যে 1,50,000 টাকা দেওয়া আছে প্রশ্নের ভিতরে আপনি দেখেন এটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। তার মানে বোঝা যাচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য নাই, এই জন্য আমি 0 দিলাম। 4,50,000 থেকে 1 লাখ টাকা বা 1,50,000 বাদ দিলে আপনার বিক্রিত পণ্যের ব্যয় আসবে কত, 3 লাখ। এবার আসেন আমরা এখানে 3 লাখ বসাই, তা আমাদের 8 লাখ থেকে 3 লাখ বাদ দিলে আমাদের হবে 5 লাখ। ওকে, আমরা এখানে আসি বসাবো এবার 5 লাখ, আর হবে গুণ 100। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটাকে 100 দ্বারা যদি ভাগ করে দিই আমাদের এখানে আসবে
62.5%। আমার যদি ভুল না হয় মজুদ পণ্যের আদর্শ অনুপাত হচ্ছে 15 থেকে 20%। মানে আপনার যদি 15 থেকে 20% থাকে তাহলে হচ্ছে এটার আদর্শ অনুপাত ভালো। এই ক্ষেত্রে আমি নিশ্চিত বলতে পারবো না, তবে আপনাদের যখন এই সূত্রগুলো দিব তখন হচ্ছে আপনারা দেখে নিলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে এই প্রতিষ্ঠানের আদর্শ অনুপাত ভালো। ওকে, আচ্ছা আসেন এবার আমরা আরো সামনে আগাইতে থাকি। আমরা এবার ঘোড়ার গতে কাজ করব। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন, আমি আজকে অনেক স্লোলি বুঝাচ্ছি যাতে করে সবাই খুব ভালোভাবে বুঝতে পারে। আচ্ছা, আমাদের পরেরটা বলছে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। আচ্ছা ফাইন, আমরা লিখি যে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। প্রাপ্য হিসাব কি আবর্তন অনুপাত। আবর্তন অনুপাতের কয়েকটা সূত্র আছে, যেমন প্রাপ্য হিসাব আবর্তন, প্রতি হিসাব আবর্তন অনুপাত, তারপর হচ্ছে মজুদ পণ্য আবর্তন অনুপাত। আবর্তন নিয়ে সাধারণত তিনটা সূত্র একটু বেশি থাকে। আচ্ছা, তাহলে আমরা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্র, এটার সূত্রটা হচ্ছে দেখেন প্রাপ্য হিসাবের সাথে সম্পর্ক হচ্ছে ধারে বিক্রয়ের। তাহলে আপনাকে উপরে দিতে হবে যে ধারে বিক্রয়। ধারে বিক্রয় প্রাপ্য হিসাব মানে তো দেনাদার, এটা জানেন। তো আমরা জানি দেনাদারের উৎপত্তি হয় ধারে বিক্রয় থেকে। তো প্রাপ্য হিসাব আবর্তনের সূত্র হচ্ছে উপরে ধারে বিক্রয় আর নিচে হবে গড় প্রাপ্য হিসাব। ঠিক আছে, নিচে হবে গড় প্রাপ্য হিসাব যোগ গড় প্রাপ্য বিল, যোগ গড় প্রাপ্য বিল। ঠিক আছে, ওকে। মূলত প্রাপ্য হিসাব আবর্তনের সূত্র হচ্ছে এটা। আচ্ছা, আদান দিচ্ছে, আমরা একটু ওয়েট করি, আদানটা শেষ করার জন্য আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আজান শেষ হয়েছে, আমি ভিডিওটা করতেছি এখন, মাগরিবের নামাজ চলতেছে। আর এই ভিডিওটা হচ্ছে ঈদের ঠিক আগের দিন রাতে, মানে আগামীকালকে শনিবার ঈদ, আমি শুক্রবারে এই শুক্রবার মানে আজকে শুক্রবার, এখন মাগরিবের নামাজ চলতেছে, আজান চলতেছে। তা আমি ভিডিওটা শেষ করে মূলত নামাজে যাব। আচ্ছা যাই হোক, আসেন শুরু করি আমরা। তাহলে ধারে বিক্রয় গড় প্রাপ্য হিসাব যোগ কি গড় প্রাপ্য বিল। আচ্ছা, এটা হচ্ছে সূত্র। এখন আসেন আমরা দেখি আমাদের এখানে কি কি তথ্য আছে। প্রথমে আমরা ধারে বিক্রয়, দেখেন তো আমাদের এখানে বিক্রয় আছে 8 লাখ, তবে এই বিক্রয়টার মধ্যে কত টাকা ধারে সেটা বলা নাই, বা কত পার্সেন্ট ধারে সেটা বলা নাই। যদি এটা বলা না থাকে আপনি পুরো টাকাটা বসাই দিবেন। ওকে, এই আচ্ছা বসাইলাম। এরপর আসলে আমাদের নিচে আছে গড় প্রাপ্য হিসাব আর গড় প্রাপ্য বিল। তাহলে গড় প্রাপ্য হিসাব জিনিসটা কি জানেন, মানে আপনার যদি দুইটা প্রাপ্য হিসাব থাকে, অর্থাৎ যদি প্রারম্ভিক প্রাপ্য হিসাব এবং যদি সমাপনী প্রাপ্য হিসাব থাকে, আপনি দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবেন। আপনি আগে একটু প্রশ্নটাকে চেক করেন যে প্রারম্ভিক প্রাপ্য হিসাব এবং সমাপনী প্রাপ্য হিসাব আছে কিনা। দেখেন আপনার বক্সের ভিতরে 3 নম্বর এন্ট্রিতে আছে প্রাপ্য হিসাব 50,000 টাকা, কিন্তু বক্সের বাহিরে কোনো প্রাপ্য হিসাব নাই। যদি এরকম দুইটা থাকতো আমরা দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিতাম। আর যদি একটা থাকে আপনি কিছুই করার দরকার নেই, আপনি ওই একটা সরাসরি এখানে বসায় দিবেন। ওকে, প্লাস যদি এখানে দুইটা থাকতো আমরা দুটোটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিতাম। আচ্ছা, গড় প্রাপ্য বিল, এক্ষেত্রে আমি দেখি যে প্রাপ্য বিল আছে কিনা। আমাদের এই টোটাল প্রশ্নে প্রাপ্য বিল নেই, যদি থাকতো আমি দেখতাম দুইটা আছে কিনা। দুইটা থাকলে আমি যোগ করে 2 দ্বারা ভাগ করতাম, আর যদি একটা থাকতো আমি সরাসরি বসাতাম, যেহেতু না আমি জিরো বসাচ্ছি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে 8 লাখ আমি 50,000 দ্বারা ভাগ করতে হবে। 8 লাখ আমি 50,000 দ্বারা ভাগ করলে হবে 16 বার। অর্থাৎ যে সকল সূত্রে আবর্তন লেখা থাকে ওই সকল সূত্রে আমরা উত্তরে কি লিখতে হয়, বার লিখতে হয়। ঠিক আছে, কি লিখতে হবে, বার লিখতে হবে। এটার আদর্শ অনুপাত আমার ঠিক একটা মনে নাই। এটার আদর্শ অনুপাত আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে এটার আদর্শ অনুপাত 8 থেকে 10 বার হবে আর কি। অর্থাৎ 8 থেকে 10 বার হলে এটার অবস্থাটা ভালো। তারপরও আমাদের যেহেতু পিডিএফ দেওয়া থাকবে ওইখানে এগুলো বিস্তারিত লেখা থাকবে, আপনারা ওইগুলো এখান থেকে দেখে নেবেন। আচ্ছা, আমরা এবার পরেরটাতে আসি। আর আদর্শ অনুপাতের প্রয়োজন হয় না যদি না আপনার কাছে এরা কোনো কারণে মানে মন্তব্য বা কমেন্ট দেখতে বলে আর কি। আচ্ছা, ও নাম্বারে আমরা আসি। ও নাম্বারে আমাদেরকে বলছে প্রদেয় হিসাব আবর্তন অনুপাত। তাহলে আমি জিনিসটা লিখি যে প্রদেয় হিসাব আবর্তন অনুপাত। ওকে, প্রদেয় হিসাব আবর্তন কি অনুপাত, প্রদেয় হিসাব আবর্তন অনুপাত। আচ্ছা দেখেন, প্রদেয় হিসাবের সাথে সম্পর্ক হচ্ছে ধারে বিক্রয়ের। আমরা জানি বাকিতে ক্রয় করলেই, সরি ধারে ক্রয়ের, আমরা জানি যে বাকিতে যখন কোনো ক্রয় করে তখন হচ্ছে পাওনাদারের সৃষ্টি হয়। তাহলে আমরা উপরে দিব ধারে ক্রয়, আর নিচে হচ্ছে আমাদের
গড় প্রদেয় হিসাব, গড় প্রদেয় হিসাব যোগ হচ্ছে গড় প্রদেয় বিল। ঠিক আছে, গড় প্রদেয় বিল, ওই যে আগের সূত্রটাই আর কি, একই সূত্র ধরতে গেলে। আচ্ছা আসেন আমরা ধারে বিক্রয়টা একটু খুঁজে দেখি। আমাদের প্রশ্নের নিচে আছে 4,50,000 টাকা ক্রয় আছে, সরি ধারে ক্রয়। তো এখানে কত পার্সেন্ট ধারে বা কত টাকা ধারে সেটা প্রশ্নে বলা নাই, আমরা ওই 4,50,000 টাকাই লিখে দিব। যদি বলা থাকতো যে এত পার্সেন্ট ধারে, আমরা ওইটাই বসাইতাম। দেখেন এর প্রদেয় হিসাবে সিস্টেমটা হচ্ছে এরকম, আপনার প্রশ্নে যদি দুইটা প্রদেয় হিসাব থাকে, একটা বক্সের ভিতরে একটা বক্সের বাইরে, আপনি দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবেন। আর যদি একটা থাকে ওইটা সরাসরি এসে বসে যাবে। তাহলে আমাদের এই অঙ্কের প্রদেয় হিসাব 40,000 টাকা আছে একটাই, আমরা সরাসরি বসে দিবার ভাগ দিব না। আর প্রদেয় বিল নাই, এই জন্য আমরা এই 0 দিয়ে দিলাম। যদি প্রদেয় বিল থাকতো আমরা দুইটা থাকলে যোগ করে ভাগ দিতাম, আর না থাকলে সরাসরি বসে যাবে। তাহলে বোঝা যাচ্ছে 4,50,000কে আমরা 40,000 দ্বারা ভাগ করলে এখানে আসবে 11.25 বার। যেহেতু এখানে আবর্তন লেখা আছে তাহলে হচ্ছে বার। এই যে আমাদের একটা প্রশ্ন সলিউশন হয়ে গেল। এখন এইভাবে আমি এই যে আজকে ধীরস্থির ভাবে যে পড়াই বুঝে বুঝে আপনাদেরকে করাইছি, এরকম আমি চেষ্টা করবো 3 থেকে 4টা ম্যাথকে সমাধান করে দেওয়ার জন্য, যাতে হচ্ছে আপনারা সহজেই মানে এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে আপনারা ধরতে পারেন। তবে এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম, খুবই কিনে তারপরে করে যাইতে হবে আমাদেরকে। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা পরবর্তী ভিডিওর জন্য এখন রেডি করতেছি।